আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদিও জানি দেশের এই থমথমে পরিস্থিতিতে যখন প্রতিটা মুহূর্ত নতুন করে নাটকীয়তার জন্ম দিচ্ছে, তখন আসলে মানসিক শান্তি বজায় রাখাটা অনেকটাই কঠিন বিষয়। আমরা গত কয়েক মাস ধরে রাজনীতির মাঠে অনেক খেলা দেখেছি, অনেক ভাঙাগড়া দেখেছি। কিন্তু গত ২৪ ঘন্টায় ঢাকার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যা ঘটেছে তাকে যদি আমি নাটকীয় বলি, তবে অনেক ভুল হবে। এটা ছিল রীতিমতো এক ভূমিকম্প। আপাতদৃষ্টিতে সবকিছু শান্ত মনে হলেও পর্দার আড়ালে এক বিশাল ক্ষমতার দ্বন্দ্ব বা পাওয়ার প্লে হয়ে গেল, যা আমাদের আগামী দিনের রাজনীতির গতিপথ সম্পূর্ণ বদলে দিতে পারে। আজ আমি আপনাদের সাথে খুব খোলামেলাভাবে দুটো বিষয় নিয়ে আলোচনা করব, যা একে অপরের সাথে আমি মনে করি গভীরভাবে সম্পর্কিত। প্রথমটি হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি রদবদলের চেষ্টা এবং সেখানে সেনাবাহিনীর নজিরবিহীন হস্তক্ষেপ। আর দ্বিতীয়টি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে ফেরা এবং তাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ নিরাপত্তা বা এসএসএফ সুবিধা প্রদান। আপাতত দৃষ্টিতে দুটো ঘটনা আলাদা মনে হলেও একটু গভীর দৃষ্টিতে তাকালে দেখবেন দুটোই একই সুতায় কিন্তু গাঁথা। চলুন শুরুতেই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভেতরের খবরটা একটু ব্যবচ্ছেদ করি। আপনারা জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় হলো একটি দেশের প্রশাসনের হৃৎপিণ্ড। পুলিশ, বিজিবি, র্যাব থেকে শুরু করে পুরো আইন শৃঙ্খলা বাহিনী এই মন্ত্রণালয়ের নির্দেশেই চলে। বিশেষ করে সামনে যেহেতু নির্বাচন, তাই এই মন্ত্রণালয়টি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বা হটসিট। বর্তমানে এই দায়িত্বে আছেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। দেখুন, গত কয়েকদিন ধরে বাতাসে জোর গুঞ্জন ছিল যে সরকার তাকে এই পদ থেকে সরিয়ে দিতে চাইছে। তার জায়গায় কাকে আনার পরিকল্পনা ছিল? ডক্টর খলিলুর রহমান, যিনি বর্তমানে এই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে কাজ করছেন। গত ২৩ ডিসেম্বর অর্থাৎ সোমবার এই রদবদলের প্রক্রিয়াটি প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ সহ বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পারছি সরকারকে এক প্রকার প্রস্তুতি করা হয়েছিল যে খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে ঘোষণা দেয়া হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তে নাটকের শেষ দৃশ্যে মঞ্চে আবির্ভাব ঘটে সেনাবাহিনীর। খবর পাওয়া যাচ্ছে খোদ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই নিয়োগের বিষয়ে কঠোর আপত্তি জানিয়েছেন। তারা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন যে এই সিদ্ধান্ত কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না। এখন আপনাদের মনে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগবে, কেন ডক্টর খলিলুর রহমানকে নিয়ে সেনাবাহিনীর এত অ্যালার্জি বা আপত্তি কেন? তিনি তো সরকারেরই একজন উচ্চপদস্থ উপদেষ্টা। এর উত্তর খুঁজতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে এবং জাতীয় নিরাপত্তার কিছু স্পর্শকাতর বিষয়ও আমাদের বুঝতে হবে। সেনাবাহিনীর এই আপত্তির পেছনে প্রধানত দুটি কারণ আছে। প্রথমত, ডক্টর খলিলুর রহমানের দ্বৈত নাগরিকত্ব। তিনি বাংলাদেশের পাশাপাশি বিদেশি পাসপোর্টও বহন করেন। জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমন কাউকে বসানো কতটা যৌক্তিক, যার আনুগত্য অন্য কোনো দেশের প্রতিও থাকতে পারে, সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু এর চেয়েও বড় এবং ভয়ঙ্কর যে কারণটি সামনে এসেছে তা হলো রোহিঙ্গা ইস্যু। আপনারা জানেন, রোহিঙ্গা সংকট আমাদের জন্য এক বিশাল বোঝা। অতীতে ডক্টর খলিলুর রহমান একটি প্রস্তাব দিয়েছিলেন, যা সেনাবাহিনীর কাছে রীতিমতো আঁতকে ওঠার মতো ছিল। তিনি কি প্রস্তাব করেছিলেন? তিনি প্রস্তাব করেছিলেন মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের সহায়তার জন্য একটি মানবিক করিডোর বা মিলিটারি করিডোর তৈরি করা হোক। শুনতে হয়তো মানবিক লাগছে, কিন্তু সামরিক ভাষায় করিডোর দেওয়ার অর্থ হলো অন্য দেশের বা আন্তর্জাতিক বাহিনীর সরাসরি প্রবেশাধিকার দেয়া। সেনাবাহিনী মনে করে এই ধরনের করিডোর তৈরি করা মানে হলো বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেয়া।
এবং জাতীয় নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলা। শোনা যায় ওই সময়ে সেনাপ্রধান এই প্রস্তাব শুনে এতটাই ক্ষুব্ধ হয়েছিলেন যে তিনি মন্তব্য করেছিলেন, নো ব্লাডি করিডোর, অর্থাৎ কোনোভাবেই এই করিডোরে হাত দেওয়া যাবে না। সেই থেকে সেনাবাহিনীর সাথে ডক্টর খলিলুর রহমানের সম্পর্কের এক বিশাল ফাটল ধরেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে সেনা কর্মকর্তারা নাকি তার সাথে কোনো ধরনের বৈঠকে বসতেও অস্বীকৃতি জানান। এমনকি অলিখিতভাবে সেনানিবাসে তার প্রবেশও নিষিদ্ধ বা সীমিত বলে শোনা যায়। এখন চিন্তা করুন, যে ব্যক্তির সাথে দেশের প্রধান প্রতিরক্ষা বাহিনীর কোনো সুসম্পর্ক নেই, বরং অবিশ্বাস আছে, তাকে যদি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতো, তবে পরিস্থিতি আসলে কি দাঁড়াতো? আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর মধ্যে কি সমন্বয় থাকতো, নাকি সংঘাত তৈরি হতো? সেনাবাহিনী সম্ভবত বুঝতে পেরেছে যে এই নিয়োগটি কোনো সাধারণ রদবদল নয়, এর পেছনে হয়তো অন্য কোনো উদ্দেশ্য আছে। হতে পারে নির্বাচনকে প্রভাবিত করা, অথবা জাতীয় নিরাপত্তাকে দুর্বল করা। তাই তারা সরাসরি হস্তক্ষেপ করে এই নিয়োগ প্রক্রিয়া আটকে দিয়েছে। এটাকে আমি বলবো সেনাবাহিনীর একটি ঝাঁকি। তারা বুঝিয়ে দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলেও জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা প্রশ্নে সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। তারা ক্ষমতার ভারসাম্যের চাবিটি নিজের হাতেই রেখে দিয়েছে। এবার আসুন মুদ্রার উল্টো পিঠে। একদিকে যখন সরকারের পছন্দের ব্যক্তিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসানো যাচ্ছে না, তখন অন্যদিকে আমরা কি দেখছি? আমরা দেখছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে রাষ্ট্রযন্ত্রের এক ভিন্ন আয়োজন। আপনারা জানেন, আজ 24 ডিসেম্বর লন্ডন থেকে তিনি দেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং আগামীকাল তিনি ঢাকায় পা রাখবেন। তার এই দেশে ফেরাটা আমি মনে করি কোনো সাধারণ ফেরা নয়। তাকে এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্সের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন একটু ভাবুন, এসএসএফ কাদের নিরাপত্তা দেয়? এসএসএফ সাধারণত নিয়োজিত থাকে রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট এবং সরকার প্রধান, প্রধানমন্ত্রী, তাদের নিরাপত্তার দায়িত্বে। এটি একটি বিশেষায়িত এলিট ফোর্স। তারেক রহমান এখন পর্যন্ত সরকারে নেই, তিনি একটি রাজনৈতিক দলের প্রধান, কিন্তু তাকে এখনই প্রধানমন্ত্রীর লেভেলের নিরাপত্তা বা ভিভিআইপি প্রটোকল দেওয়ার অর্থ আসলে কি? বিশ্লেষকরা মনে করছেন এটি একটি পরিষ্কার সিগন্যাল বা বার্তা। রাষ্ট্রের যারা চালিকা শক্তি, যারা এস্টাবলিশমেন্ট নামে পরিচিত, তারা হয়তো মেনেই নিয়েছেন যে আগামী দিনের ক্ষমতায় বিএনপি চলে যাচ্ছে। তারেক রহমান যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে পারেন, এই নিরাপত্তা প্রটোকল তারই এক আগাম স্বীকৃতি। রাষ্ট্রযন্ত্র তাকে এখনই সেই মর্যাদা দিতে শুরু করেছে। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, গত কয়েক মাস ধরে আমরা নানা কল্পনা শুনছিলাম। কেউ বলছিলেন নির্বাচন হবে না, কেউ বলছিলেন -2 ফর্মুলা হবে, কেউ বলছিল তারেক রহমানকে ফিরতে দেয়া হবে না। কিন্তু আজকের এই বাস্তবতা সেই সব জল্পনায় পানি ঢেলে দিয়েছে। সেনাবাহিনী এবং প্রশাসন যে তারেক রহমান ফেরার পথ সুগম করছে বা তাকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে, এতে বোঝা যায় যে পর্দার আড়ালে সমঝোতা বা বোঝাপড়াটা কোন পর্যায়ে পৌঁছেছে। সেনাবাহিনীর এই দুই অবস্থানকে যদি আমরা এক সুতোয় গাঁথি, একদিকে ডক্টর খলিলুর রহমানকে আটকে দেয়া, অন্যদিকে তারেক রহমানকে গ্রহণ করা, তবে আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই সেনাবাহিনী একটি স্থিতিশীল রাজনৈতিক সরকারের দিকেই বর্তমান সময়ে ঝুঁকছে। বর্তমান সময়ে তারা হয়তো বুঝতে পারছে অন্তর্বর্তীকালীন সরকার বা কোনো অনির্বাচিত সরকার দিয়ে দীর্ঘমেয়াদে দেশ চালানো সম্ভব নয়, বিশেষ করে যখন ভারত ও পাকিস্তানের মতো প্রতিবেশীদের সাথে আমাদের সম্পর্কের টানাপোড়েন চলছে। তাই তারা চাইছে
একটি নির্বাচিত সরকার আসুক, যার জনগণের ম্যান্ডেট আছে। তবে এখানেও একটি বড় প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়। নির্বাচনটা হচ্ছে, বিএনপি হয়তো ক্ষমতায় আসছে, কিন্তু মোটামুটি নিশ্চিত সেই সরকারের স্থায়িত্ব কতদিন হবে, এই প্রশ্নটা বড় প্রশ্ন। তিনি কি 15 দিনের জন্য প্রধানমন্ত্রী হবেন, নাকি 15 বছরের জন্য হবেন? আমি মনে করি তা সময় বলে দেবে। এই কথাটার গভীরতা অনেক বেশি ভিতরে। আমাদের ভূ রাজনীতি এখন খুব জটিল। ভারত, চীন, আমেরিকা সবারই এখানে স্বার্থ আছে। বিএনপি ক্ষমতায় এসে যদি এই পরাশক্তিগুলোর স্বার্থে ভারসাম্য রক্ষা করতে না পারে, অথবা দেশের ভেতরে উগ্রবাদী গোষ্ঠীগুলো নিয়ন্ত্রণ করতে না পারে, তবে সেই সরকার কতদিন টিকবে তা নিয়ে আমার মনে হয় সংশয় থেকেই যায়। তাছাড়া জামাতে ইসলামী সহ অন্যান্য দলগুলোর ভূমিকা কি হবে, সেটাও কিন্তু দেখার বিষয়। বর্তমানে আমরা দেখছি বিএনপি এবং জামাতের মধ্যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্ব ভবিষ্যতে সংঘাতের রূপ নেবে কিনা, সেটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভাববার বিষয়। প্রিয় দর্শক, এই পুরো পরিস্থিতির সারসংক্ষেপ করলে যা দাঁড়ায় তা হলো, বাংলাদেশ এখন এক বড় পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে ডক্টর খলিলুর রহমানের ঘটনাটি প্রমাণ করে যে সরকার চাইলেই সব করতে পারছে না। তাদের উপর একটা অদৃশ্য নিয়ন্ত্রণ বা চেক অ্যান্ড ব্যালেন্স কাজ করছে। আর তারেক রহমানের এসএসএফ নিরাপত্তা প্রমাণ করে যে নির্বাচনের ট্রেনটি গন্তব্যের দিকেই এগিয়ে যাচ্ছে। আমাদের সাধারণ মানুষের জন্য এই বার্তাটি স্বস্তির হতে পারে যে অন্তত একটা অনিশ্চয়তা কাটছে। আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি, কিন্তু একই সাথে শঙ্কাও আছে। ক্ষমতার এই পাদাবদলে যেন কোনো রক্তপাত না হয়, যেন কোনো প্রতিহিংসার রাজনীতি আবারও ফিরে না আসে। সেনাবাহিনী যে সতর্ক অবস্থান নিয়েছে তা অবশ্যই প্রশংসনীয়। আমরা আশা করব তারা দেশের সার্বভৌমত্ব এবং জনগণের জানমালের নিরাপত্তা এভাবেই নিশ্চিত করবে। আমি মনে করি আগামী কয়েকটা দিন আমাদের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারেক রহমান ঢাকায় নামার পর রাজনীতির মাঠ, আমি মনে করি, আরো বেশি উত্তপ্ত হবে। নতুন নতুন সমীকরণ তৈরি হবে। আপনারা যারা সাধারণ দর্শক, আপনাদের কাছে অনুরোধ, চোখ কান খোলা রাখুন। সোশ্যাল মিডিয়ার যে গুজব রয়েছে সেগুলোতে কান না দিয়ে মূল ঘটনাগুলো বোঝার চেষ্টা করুন। দেশের স্বার্থেই আমাদের সজাগ থাকতে হবে। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।